আজকের গল্পের লেখক বাংলা সাহিত্যের প্রখ্যাত রম্যরচয়িতা শিবরাম চক্রবর্তী, যিনি হাসির আড়ালে গভীর সত্য তুলে ধরেছেন। চলুন পড়ি আজই তার এক মজার গল্প, গোবর্ধনের কেরামত, আর ডুবে যাই নির্মল হাসির জগতে। আপনারা শুনছেন ছায়া কথা, প্রেজেন্টেড বাই দীপ এন্ড ব্রাদার্স। আসাম সরকারের নোটিশ এসেছে প্রত্যেক আসামির কাছেই। হর্ষবর্ধনরাও তাতে বাদ যায়নি। যদিও বহুকাল আগে দেশ ছেড়ে কলকাতায় এসে কাঠের ব্যবসায় লিপ্ত রয়েছেন, তাহলেও আসাম সরকারের ওই কঠোর দৃষ্টি তারা কেউ এড়াতে পারেনি। সরকারি কড়া নজর পড়েছে তাঁদের ওপরে। তবে শুধু হর্ষবর্ধনই নয়, তার ভাই গোবর্ধনও পেয়েছেন ওই এক নোটিশ, সীমান্তে যুদ্ধে যাবার নোটিশ। পররাজ্য লিপসাই চীন যখন নেপাল সীমানা পার হয়ে তেজপুরের দরজায় এসে হানা দিল, তখন কেবল আসামিদেরই নয়, প্রত্যেক তেজস্বী ভারতীয়রই ডাক পড়েছিল চীনকে রুখবার আর ওই তেজপুরকে রাখবার জন্য। কলকাতায় হর্ষবর্ধনের কাছে এসেও পৌঁছালো সেই ডাক। হর্ষবর্ধন কিন্তু বললেন, না 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 না, আমি এই যুদ্ধে যাব না। সে কি দাদা? বিস্ময়ে হতবাক গোবর্ধন। তুমি না বিলেতে গিয়ে যুদ্ধ করেছিলে? সেই যুদ্ধ যখন নিজের দেশে এসেছে, সেই সুযোগ তুমি হাতছাড়া করবে? বলো কি? বিলেতে গেছিলাম নাকি? আরে সে তো স্পেন, বললেন হর্ষবর্ধন। স্পেনেই তো লড়েছিলাম। কি এই কথা? আরে বিলেতে যাবার পথেই তো স্পেন, যেখানে হিটলারের ওই ফাসিস্ট বাহিনীকে যুদ্ধে ফাঁসিয়ে তুমি ফাঁসিয়ে দিয়ে এসেছিলে। আমি তো লড়েছিলাম তোমার পাশেই গো। আর আমাদের সেই লড়াইয়ের কাহিনী যুদ্ধে গেলেন হর্ষবর্ধনের বইয়ে ফাঁস করে দিয়েছিল সেই হতভাগাটা। হতভাগা? কোন হতভাগা? আবার ওই তোমার পেয়ারের চক্রবর্তী, ন্যাক জানো না নাকি? ন্যাকা। জানবো না কেন, পড়েছি তো বইটা, আমাকেও দিয়েছিল ও এক কপি। যে লোকটা ভারী বাড়িয়ে লিখে কিছু, গাঁজা টাচা খাই বোধ হয়। হ্যাঁ, বড্ড বেশি যায়। ওর সব গল্পই গেয়ে জানো, গঞ্জনাও বলতে পারিস সংস্কৃত করে। কিন্তু সে কথা নয়, কথা হচ্ছে যে চিরকালকে আমরাই যুদ্ধে যাব নাকি? তখন যুবক ছিলাম, লড়েছি, কিন্তু এখন তো বুড়ো হয়ে যায়নি। এখন গায়ের ঝুড়ো কি কমে যায়নি আমাদের? দেখ, ওই বন্ধু তুলতে গেলে হয়তো উল্টে পড়বো মনে হয়। তাছাড়া প্যারির ওই লম্বা লম্বা রুট মার্চ করতে পারবো না এই বয়সে। এই মার্চ মাসে তো নয় দাদা। এমন দারুণ গরমে গোবর্ধন সাড়া দেয়। তবে এখন যারা যুবক তারাই গিয়ে যুদ্ধ করুক না। আমরা না হয় লড়াইয়ের কথা পড়বো খবরের কাগজে, কিংবা বলবো চক্রবর্তীকে তাদের যুদ্ধের গল্প লিখতে, বই তখন পড়া যাবে। তা বটে, আর সত্যি বলতে তারাই তো এখন লড়ছে, ওই সেই জওয়ানরাই। জওয়ান আবার কি দাদা? রাষ্ট্রভাষা। জওয়ান মানে হলো জোয়ান। মানে তুমি? জানাই গোবর্ধন। আমি জোয়ান? তার মানে? হকচকান হর্ষবর্ধন। বৌদি যে বললে সেদিন, প্রকাশ করে গোবরা। তোর বৌদি বললে আমি জোয়ান? সেই দেখছি তো ফাঁসাবে আমায়। আচ্ছা, কোনো মিলিটারি অফিসারের সামনে বলেছে নাকি সে? না, সেই চক্রবর্তীটার কাছেই তো বললে।
শুনি তো ব্যাপারটা। এ যদি গল্পে লিখে কথাটা ছাপিয়ে দেয়, উফ, তাহলে তো আমি গেছি। তার উপর এই নোটিশ এসেছে। ওই যে বৌদির ইতু পুজোর বর্ত ছিল না, তা পুজো টুজো সেরে বৌদি আমায় বললে, যাও তো ভাই, একটা বামুন ধরে নিয়ে এসে তো বামুন ভোজন করাতে হবে। আমি বললাম, বৌদি এই তুমি ইতু পুজো করছো জানলে আমি জ্যান্ত ইতুকেই তো ধরে আনতে পারতাম। তুমি নয় জ্যান্ত ইতুর পুজো করতে পারতে তাহলে। আর ঠিক আছে, তা যখন হলো না, তা না হয় ওই দাদাকেই ধরে আনা যাক এখন। তখন বৌদি বুঝতে পারলো কথাটা। সব কিছু একটু লেটেই বুঝেছি। হাসলেন হর্ষবর্ধন। তা গেলাম চক্রবর্তীর বাড়ি। যাবার কথা শুনে তখন সে এক পায়ে খাড়া, কিন্তু যখন শুনলো যে ব্রত উদযাপনের বামন ভোজন, তখন সে আবার পিছিয়ে গেল ঘাবড়ে। বলল, ভাই দেখ, আমি তো ঠিক বামুন টামুন নই, পইতেও নেই গো আমার। আমি বললাম, ধোপার বাড়ি কাছতে দিয়েছেন বুঝি? তা সে বললে, তার নয় ঠিক, কখনো বইতে ছিল কি না তাও তো মনেই পড়ে না আমার। আমি বলি, তার না হোক, আপনার পৈতের দরকার কি? বাবার পৈতে ছিল তো, বামুন না হোক, বামুনের ছেলেই হলেই হলো। তখন সে এলো খেতে। হ্যাঁ ঠিক আছে, তা এলো না হয়, বললেন দাদা। কিন্তু এই খাবারের সঙ্গে আমার জোয়ান হওয়ার যে কি সম্পর্ক, তা তো ঠিক বুঝি না। এ তো সর্বনেশে কথা ভাই। সর্বনেশে কোথায় তো বটি। লোকটার কোথায় এই রকমই। তা সে পেট ঠেসে খেয়ে ঢেকুর তুলে বলে কিনা, ও সবই তো করলেন বৌদি, বেশ ভালোই করেছেন, রেঁধেছেনও বেশ খাসা। কেবলই একটা জিনিস বাদ পড়ে গেছে, অম্বলটা করেননি। একটু অম্বলও করতে পারতেন এই সঙ্গে। তা বৌদি শুনে বলল, চক্রবর্তী মশাই, এ বাজারে কি খাঁটি জিনিস মেলে নাকি? এখন কাঁকরমণি চালের ভাত, পচা মাছ, বাদাম তেলের রান্না, এই খেয়েই তো যথেষ্ট অম্বল হবে। সেই ভেবেই আর অম্বলটা করিনি। শুনে তো আঁতকে উঠলেন লোকটা। বলেন কি বৌদি? তাহলে তো হজম করা খুব মুশকিল হবে দেখছি। আচ্ছা, হজম করবার কোনো দাবাই বাড়িতে আছে? দিন না তাহলে একটু সেই সঙ্গে খেয়েই নিই। কিরকম দাবাই? জানতে চাইলেন বৌদি। এই জোয়ান টোয়ান। এ বাড়িতে জোয়ান বলতে তো জানালো বৌদি। জোয়ান বলতে তো গোবরার দাদা, তা তিনি তো এখন তার কাঠের কারখানায়। তোর বৌদির যেমন কথা। আচ্ছা, আমি যদি জোয়ান হয় তাহলে কথাটা কিরি গোলা যাচ্ছে, মুখে আসছে না। মানে 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 প্রৌঢ় কে তাহলে? প্রৌঢ় নাকি প্রৌঢ়? সে একই কথা। তোর বৌদি সার্টিফিকেটে দেখছি এখন আমার ওই তেজপুরে গিয়ে গড়াতে হবে, বিধবা হতে হবে এই বয়সে। তুমি বিধবা? বলো কি? গোবরা হাঁ করে থাকে। আচ্ছা, আমি কেন হব? তোর বৌদি তো হবে, সেই তো হবে বিধবা। আচ্ছা আচ্ছা, সে ওই একই কথা। তাহলে মজাটা টের পাবে তখন, মাছ খেতে পারবে না। আর ওই সাদের বেড়াল মাছ না পেয়ে পালিয়ে যাবে বাড়ি থেকে, বোঝো ঠেলা। ওই বৌদির ঠেলা বৌদি বুঝবে এখন তুই নিজেদের ঠেলাটা সামলাই আমরা। বললে কোবরা। এই সামলাবার কি আছে আর? জবাব দেন দাদা। বললাম না, এই ঠেলাই গড়াতে হবে গিয়ে তেজপুরে। মুন্ডুটা একদিকে গড়াবে আর ঘরটা আর একদিকে। তাহলে আমিও গড়াবো তোমার পাশেই। গোবরার উৎসাহ যেন আর ধরে না। হাই 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 গো, আমার বংশ লোভ হয়ে গেল আমাদের। কাতর সুরিয়ে শুরু করেন শ্রী হর্ষ। 1 লক্ষ পুত্র তার, 100 লক্ষ নাতি,
একজনও না রহিল বংশে দিতে বাতি। রামায়ণের লঙ্কাকাণ্ডের সঙ্গে নিজেকে গুলিয়ে রাবণের শোকে তিনি মুহ্যমান হয়ে থাকেন। এই দেখো মিছে কিন্তু তুমি হাই হাই করছো দাদা। তোমার তো ছেলেও নেই, নাতিও নেই। গোবর্ধন বাতলায়। তোমার আবার কি বংশলোভ হয়ে গেল? আরে নাতি বৃহৎ তুই তো আছিস, যোগী তুই গেলেই আমাদের বংশ গেল। দাদার শোক উতলে ওঠে। এতদিনে আমাদের বর্ধন বংশ গল্লাই গেল, উফ, আর বর্ধিত হতে পেল না। দেখো, গোল্লাই বলো আর গোলাই বলো, ওই একই কথা। না 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 না, ও তোমাকে কি সর সর আরে কি কর 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 করছিস? কেন কেন ফোন বলেই হতবাক গোবর্ধন। মানে হর্ষবর্ধন একটু বিরক্ত হন। আরে মানে মানে তোমাকে কি ওরা আর ফ্রন্টে পাঠাবে? কথাটা খুঁজে পেয়েছে এখন গোবরা। তুমি নাকি এই স্পেনের যুদ্ধ জয় করে এসেছো, পড়েছে নিশ্চয়ই তারা বইয়ে, তাই তো ডেকেছে তোমায়। নিশ্চয়ই তোমাকে তারা ওই সেনাপতি করে দেবে। সামনে থেকে আর লড়তে হবে না তোমায়, আর মরতেও হবে না গলায়। পিছন থেকে পালাবার পথ যে পরিষ্কার পাবে। পেয়েছি, আর পালাবার পথ নাই, জম আছে পিছে। যুদ্ধ কাকে বলে জানিস নে তো? বলে দীর্ঘশ্বাস ছাড়েন দাদা। সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যের দেখা নাই। এই দেখো, দাদা ভাইয়ে দেখা হবে কিন্তু। গোবর্ধন আশ্বাস দেয়। তোমার কাছাকাছি থাকবো আমি, পালাবো না। এই জ্বালাস নে আর। এখন পর তো কি লিখেছে নোটিশটাই? গোখে লোডের একটা ঠিকানা দিয়েছে। নোটিশ পড়ে জানায় গোবরা। রিক্রুটিং অফিসের ঠিকানা, যেখানে আগামী পরশু সকাল 10টায় গিয়ে হাজির হতে হবে। ওই নাম লেখাতে হবে, তারপর মেডিকেল এক্সামিনেশনের পর ভর্তি করে নেওয়ার কথা। আর যদি না যাই? ওয়ারেন্ট নিয়ে এসে পাকড়ে নিয়ে যাবে তাদের পেয়াদারা। আর আর যদি পালিয়ে যাই এখান থেকে? হলিয়া বেরিয়ে যাবে, পুলিশ লেলিয়ে দেবে পিছনে। পুলিশ? উড়িয়ে বাপ রে বাপ! আতঙ্কে উঠিয়ে হর্ষবর্ধন। তাহলে আর না গিয়ে তো উপায় নেই, যাব আমরা। যথা দিবসে যথা সময়ে যথাস্থানে গেলেন দুই ভাই, দাঁড়ালেনও পাশাপাশি। প্রথম পরীক্ষা হলো হর্ষবর্ধনের। নাম? শ্রী হর্ষবর্ধন। বয়স? 42। পিতার নাম? বেঠেন্দ্র বর্ধন। মারার নাম বলবো? না, দরকার নেই। ঠিকানা? চেতলা। পেশা? মানে কি কাজ টাজ করেন? কাঠের কারবার করি। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া একটা গর্বের বস্তু। গর্বের বস্তু বলে কি আপনি মনে করেন? নিশ্চয়ই। বাহিনীর কোন বিভাগে ভর্তি হতে চান আপনি? আগে প্রশ্নটা ঠিক আঁচ করতে পান না হর্ষবর্ধন। এর নানান বিভাগ আছে তো আমাদের। পদাতিক বাহিনী, গোলন্দাজ বাহিনী, বিমান বাহিনী। আমি তো একেবারে জেনারেল হতে চাই, মানে সেনাপতি টতি। জানান হর্ষবর্ধন। পাগল হয়েছেন? রিক্রুটিং অফিসার না বলে পারেন না। সেটা কি একটা শর্ত নাকি? হর্ষবর্ধন জানতে চান। এই জেনারেল হতে গেলে কি পাগল হতে হবে? সে কথার কোনো জবাব না দিয়ে অফিসার গোবর্ধনকে নিয়ে পড়ে। তার নাম? গোবর্ধন। বয়স? 32। আর বাকি সব ওই 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 তার মানে? থই পান না অফিসার। মানে ঠিকানা, পিতার নাম, পেশা সব ওই 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 বিশদ করে দেয় গোবরা। অর্থাৎ ইংরেজি করে বললে ডিটো। আমরা আসলে দু ভাই কিনা। ও, তাহলে এবার আপনারা ওই পাশের ঘরে চলে যান, যেখানে আপনাদের মেডিকেল চেক আপ হবে। বললেন, দেখুন, অফিসার ডাক্তারি পরীক্ষায় পাশ করতে পারলে আপনার তারপরে ভর্তি।
তা পাশের ঘরে যাবার পথে ফিসফিস করে গোবরা। দাদা, দাদা ভয় নেই দাদা, আমরা জীবনে কোনো পরীক্ষায় পাস করতে পারিনি, এই ডাক্তারি পরীক্ষায় পাস করবো? তুই খেয়ে পেয়েছো? ফেল যাবো নির্ঘাত, দেখে নিও। বোধ হচ্ছে বেঁচে গেলাম এই যাত্রায়। হ্যাঁ, ফেলেছে কি না আমাদের? আশ্বাস পান না দাদা। এই যুদ্ধের বাজারে কেউ কেউ ফেলবার নয়, কিছু ফেলনা নয়। হর্ষবর্ধনের বিপুল ভুঁড়ি দেখেই বাতিল করে দিলেন ডাক্তার। না 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 না, এ চলবে না। প্রতিবাদ করে বলতে গিয়েছিলেন, বহুত বহুত জেনারেল ওই ভুঁড়ি 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 তিনি দেখেছেন। কিন্তু তার ভুঁড়িতে গোটা 2 টোকা মেরে তুলি দিয়ে তাকে উড়িয়ে দিলেন ডাক্তার। তারপর গোবর্ধনের পালা এলো। সব পরীক্ষায় পাশ করার পর চক্ষু পরীক্ষা। আচ্ছা, এই চার্টের হরফগুলো পড়তে পারছেন তো? কোন চাট? জিজ্ঞেস করলো গোবরা। চাট কোথায়? কেন কেন, ওই দেওয়ালের গায়ে ওই যে চার্ট ঝুলছে। হ্যাঁ, ওখানে একটা দেওয়াল আছে নাকি আবার? আরে আপনার চোখ তো দেখছি তেমন ঠিক সুবিধার নয়, বলল ডাক্তার। একটা অ্যালুমিনিয়ামের প্রকাণ্ড ট্রে ওর চোখের 2 ফুট দূরে রেখে শুধালেন। আচ্ছা, এটা কি দেখছেন বলুন তো? একটা আদলি বোধ হয়, নাকি শিখি হবে। দৃষ্টিহীনতার দোষে গোবর্ধনও বাতিল হয়ে গেল। গোলেক রোডের বাইরে এসে হাঁপ ছাড়লো 2 ভাই। উফ, চলো দাদা, আজ একটু ফুর্তি করা যাক। 2:30 বাজে প্রায়। ওই রেস্তোরাঁয় কিছু খেয়ে দিয়ে দুজনে মিলে 3টের শো কোনো সিনেমা দেখে গিয়ে। নানান খানা খেতে খেতে 3টে প্রায় পেরিয়েই গেল। 3টের পরে সিনেমায় অন্ধকার ঘরে গিয়ে ঢুকলো 2 ভাই। হাতড়ে মোতরে ঠোকর খেয়ে নির্দিষ্ট স্থানে আসনে গিয়ে বসলেন পাশাপাশি। ইন্টারভেলের আলো জ্বললে উঠতেই চমকে গেলেন হর্ষবর্ধন। এ কি? গোবর্ধনের পাশেই যে সেই ডাক্তার বসে, সে খারাপ চোখ নিয়ে সিনেমা দেখা হচ্ছে দিব্যি। এত কাণ্ড করে শেষটাই বুঝি ধরা পড়ে গেল গোবরা। কনুইয়ের আলতো গুঁতোই পাশের ডাক্তারকে দেখিয়ে দিলেন দাদা। গোবরা কিন্তু ঘাবড়ালো না, জিজ্ঞেস করলো ডাক্তার কি। দেখুন, কিছু মনে করবেন না দিদি, শুধোচ্ছি আপনাকে। আচ্ছা, এটা কি 33-এর বাস্তু? হ্যাঁ? অতর্কিত প্রশ্ন মানে চমকে উঠলেন ডাক্তারবাবু। মানে মাফ করবেন বড়দি, এটা চেতলার বাস্তু। ভিড়ের ভিতরে তো ঢুকে তো পড়লাম, কিন্তু ঠিক বাসে উঠেছি কিনা ওই ঠেলাঠেলিতে বুঝতে পারছি না। চেতলায় পৌঁছাবো কিনা কে জানে।